সিদ্ধান্তের 2 বছরেও অর্থ সংকটে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে। নিজস্ব তহবিলেই এবার কাজে নামবে মন্ত্রণালয়, জনবল কমানোর পরামর্শ গবেষকদের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের বিরুদ্ধে চিহ্নিত 60টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। সমন্বিত উদ্যোগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এবং ফিলিপিন্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কারণে 9 মে পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ পাচারের বিষয়ে সিনেট শুনানি স্থগিত। সুইফট ব্যবস্থা হ্যাক হয়েছে বলছে বিইএস সিস্টেমস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো দেশের পাটকলগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। জনাব এম এ কাদের সরকার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে এই সংক্রান্ত যে রিপোর্টটি আমাদের হাতে আছে সেটা দর্শকদের দেখিয়ে তারপর আপনার কাছে আমরা ফিরছি। আপনি আমাদের সঙ্গেই থাকুন। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর মেশিনারিজ আধুনিকায়নের সিদ্ধান্তের প্রায় 2 বছর পার হলেও আর্থিক সংকটে এখনো তা বাস্তবায়ন করতে পারেনি সরকার। তবে চলতি বছর নিজস্ব তহবিলেই 3টি পাটকল আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। উৎপাদন বাড়িয়ে ব্যয় সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হলে আংশিক নয় বরং পূর্ণাঙ্গভাবেই যন্ত্রগুলোকে আধুনিকায়ন করতে হবে বলে মনে করছেন গবেষকরা। এছাড়া মিলগুলোর উন্নয়নে অতিরিক্ত লোকবল কমানোর পরামর্শও দিয়েছেন তারা। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। 50 থেকে 60-এর দশকে বিজেএমসির আওতাধীন পাটকলগুলোর মেশিনারিজ স্থাপন করা হয়। দীর্ঘদিনের পুরনো হয় এসব মেশিনের দক্ষতা ও উৎপাদন ক্ষমতা কমে এসেছে 50% নিচে। এতে উৎপাদন ব্যয় বেড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেএমসি। অবস্থার উত্তরণে 2014 সালে প্রথম এক চীনা কোম্পানির সাথে বিজেএমসির সমঝোতা চুক্তি হলেও তা আসার মুখ দেখেনি। তবে চলতি বছর প্রায় 200 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 3টি পাটকল বিএমআরই করার সিদ্ধান্ত নিয়েছে পাট মন্ত্রণালয়। 3টে মিল আগে নিজস্ব অর্থায়নে আমরা করতেছি, যেটা সরকারের টাকায়, যেটা আমরা ডিপিপি তৈরি করা হয়েছে এবং ডিপিপি তৈরি করে মন্ত্রণালয় আসছে। মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে গেলে ডিপিপি অনুমোদন হলেই আমরা 3টে মিল বিএমআরই করতে পারতেছি। মিলগুলোর উৎপাদন বাড়াতে পরিপূর্ণভাবে আধুনিকায়নের পরামর্শ গবেষকদের। তবে বিদেশি সহায়তা কম নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সবগুলো পাটকলকে যদি এন্টায়ার বিএমআরই করার প্রচেষ্টা করা হয়, বহির্বিশ্বের কোনো দেশের আর্থিক অনুদান নিতে হতে পারে। তো সেটিকে যত কম নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী, নিজেদের সক্ষমতা অনুযায়ী পিসমিল করে হলেও যতগুলোকে আমরা বিএমআরই আওতায় আনতে পারি। এদিকে দেশে 27টি পাটকলে স্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে প্রায় 70,000। আর 2010 সালের পর 3 ধাপে স্থায়ীকরণ করা হয়েছে 35,000। এর মধ্যে 22,000 শ্রমিকই অতিরিক্ত নিয়োগের অভিযোগ বিজেএমসির। কিন্তু শ্রমিক নেতারা বলছেন কারখানার অনেক মেশিন অকেজো হওয়ায় শ্রমিক বেশি মনে হচ্ছে। আর একই কথা জানান পাট প্রতিমন্ত্রীও। সম্পূর্ণ ধাপ্পাবাজি আর কি, কোথাও শ্রমিক বেশি এই সমস্যাটা নাই। মিল চললে শ্রমিক বেশি নেয়, আর মিল চললে সব মিল যদি বন্ধ থাকে তাহলে সব শ্রমিকই বেশি। যেহেতু অনেক মিলের অনেক তাঁত বন্ধ, নষ্ট, অকেজু, সেগুলো আমি বিএমআরই করার মাধ্যমে যদি আমি সবগুলো মিল নতুন মেশিনারি নিয়ে এসে যদি আমি চালু করতে পারি, তাহলে এই শ্রমিকগুলো কিন্তু সবাই কাজ করতে পারবে। পাট শিল্পের উন্নয়নে শুধু আধুনিকায়ন নয়, অতিরিক্ত জনবল কমানোর পাশাপাশি কমিয়ে আনতে হবে দুর্নীতি। এছাড়া এ খাতের হারানো অতীত ফিরিয়ে আনতে দক্ষ জনবল গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সে শ্রমিকও বোঝে না, মেশিনও বোঝে না, কাঁচামালও বোঝে না, উৎপাদিত পণ্যও বোঝে না, বাজারজাতকরণও বোঝে না, পারচেজও বোঝে না, কিছুই বোঝে না, সে বাজার হয়ে গেল। এই শিল্পের সমৃদ্ধতায় বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই প্রতিবেদনটি আমরা দেখলাম। এবার এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের আজকের অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। জনাব এম এ কাদের সরকার, আমরা রিপোর্টটি তো দেখলাম। পাট বাংলাদেশের সোনালী আঁশ এবং স্বাধীনতার পর থেকে অর্থকরী ফসলগুলোর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে পাট। কিন্তু এই সময়ের ব্যবধানে আমরা দেখেছি যে একের পর এক পাটকল বন্ধ হয়ে গেছে এবং উৎপাদন কমে গেছে পাটের। অন্যদিকে পাট ব্যবহার করে যে আমাদের শিল্পায়ন, সেই দিকটিও আমরা দেখছি যে ধীরে ধীরে কমে গেছে। এবং তারপর আপনারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে পাটকলগুলোর আধুনিকায়নের একটি কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন 2014 সালে। মানে এত দীর্ঘমেয়াদী অপেক্ষার পর এই সিদ্ধান্ত। ধন্যবাদ। আসলে আপনি বুঝতে পারছেন যে রিপোর্টটার মধ্যে যে মিলগুলো আপনি দেখলেন,
এই মিলগুলা আসলে 50-এর দশকে 60-এর দশকে এই বাংলাদেশে তখনকার ইস্ট পাকিস্তানে পূর্ব পাকিস্তানি মিলগুলো প্রতিষ্ঠিত হয় এবং আজকে যদি আপনি দেখেন 60 থেকে 70 বছরেরও বেশি পুরানো এই পাটকলের যন্ত্রপাতিগুলা। এইগুলা আসলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন রাষ্ট্রীয়করণ করা হয় বা 82টি পাটকল, তা পরবর্তী পর্যায়ে 75-এর পরে আপনার আস্তে আস্তে করে কিছু কিছু বিরাষ্ট্রীকরণ করা হয়। এখন বিজিএমসির নিয়ন্ত্রণাধীনে 26টি পাটকল আছে। বাংলাদেশে বাকিরা অনেকে বিরাষ্ট্রীকরণ করার ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছে। সবগুলা আমাদের বিজিএমসির যে পাটকলগুলা এবং অনেক প্রাইভেট পাটকলগুলা দেখা গেছে 50-এর দশকের সেই মেশিন দিয়ে ওই যে সালার ব্যাগ, চট, হেসিয়ান, তারপরে গানি ব্যাগ এই জাতীয় জিনিস ব্যবহার করতো, তৈরি করত। বর্তমান প্রেক্ষাপটে আসলে পাটের থেকে অনেক আধুনিক অনেক জিনিস পাটজাত দ্রব্য পণ্য উৎপাদন করা সম্ভব সারা দুনিয়ায়, বিশ্বে, উন্নত দেশে, চায়না এবং ইন্ডিয়াতেও কিন্তু হচ্ছে। আর এই মেশিন দিয়ে কিন্তু ওই সমস্ত পাটজাত বহুমুখী ব্যবহার করা সম্ভব না। সেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে বিজিএমসিকে আমরা 5টি পাটকল আমরা চিহ্নিত করছি আপাতত, 3টা পাটকল আমরা প্রাথমিকভাবে, আর পরে 2টা। তো এদেরকে একটু আধুনিকায়ন করতে হবে, আধুনিক মেশিনপত্র এনে আমাদের বিএমআরই করে তাদেরকে এই বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনের জন্য, যাতে করে একে তো লোকাল কনজামশনও হয়, আবার বহির্বিশ্বে কিন্তু এটা খুব ডিমান্ডও আছে, রপ্তানি হয়। কাঁচা পাট রপ্তানি করার দিন কিন্তু আসলে কমে যাচ্ছে। কারণ আপনি দেখেন পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া আর অন্যান্য দেশ আছে। তো এখন যারা যে সমস্ত দেশগুলো, আমাদের দেশের পাটগুলা মেইনলি আপনার আফ্রিকান কান্ট্রিজ খুব ডিমান্ড আছে, ইউরোপিয়ান কান্ট্রিজ, কিন্তু তারা কিন্তু সব বহুমুখীকরণ চাচ্ছে। তারা কিন্তু সালার ব্যাগ, চট এগুলা না। সারা বিশ্বে আপনি জানেন যে পরিবেশ বিপর্যয় হচ্ছে, সুতরাং পলিথিন বা ওই জাতীয় জিনিসের কদর কিন্তু দিন দিন কমে যাচ্ছে, এই ন্যাচারাল এই জিনিসগুলোর প্রতি কদর বাড়ছে। সেই কারণে আমাদের এখন সময়ের দাবি যে আধুনিকায়ন করা এবং সেই কাজে আমরা নিয়োজিত। এর জন্য টাকার প্রয়োজন। এখনো 26টি কারখানা এখনো টিকে আছে আপনাদের সরকারি ব্যবস্থাপনা, এর মধ্যে মাত্র 3টির ব্যাপারে আপনারা পদক্ষেপ নিয়েছেন। আমরা পর্যায়ক্রমে 2014 সালে একটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এখনো বাস্তবায়ন করতে পারেননি। এটা আপনি নিশ্চয়ই বুঝেন যে এই পাটকলগুলো যখন নাকি 50-এর দশকের পাটকল, এদের অধিকাংশই 2-3টা কারণে। এক নম্বর হলো উৎপাদন কমে গেছে, কারণ উৎপাদনের ক্ষমতা কমে গেছে। একটা লাইভ আছে তো একটা মেশিনের, এখন যদি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 50 থেকে 60 ভাগের বেশি করতে পারে না কোনো উৎপাদক মিল। অথচ বেসরকারি যারা আধুনিকায়ন করছে সেখানে 90%, 95% তাদের প্রোডাকশন ক্যাপাসিটি, আমাদের হলো 60 ভাগ প্রোডাকশন ক্যাপাসিটি। তাইলে প্রোডাকশন ক্যাপাসিটি কম, আমাদের জনবল তো আর কমানো যাচ্ছে না। প্রাইভেট না হয় যে কোনো মুহূর্তে চাকরিচ্যুত করতে পারে, কিন্তু সরকার তো সেই কাজটা করতে পারছে না। জনবল আছে আমাদের, তাই বেতন ভাতা, দৈনিক মজুরি প্লাস উৎপাদন ক্ষমতা কম, ন্যাচারালি এই পাটকলগুলা লুজিং কনসার্নে পরিণত হচ্ছে। এই লুজিং কনসার্ন থেকে আমাদের যতক্ষণ মধ্যে উত্তরণ না ঘটানো যাবে, টাকা আসবে কোথেকে? তো টাকা তো সরকার প্রতি বছর মজুরি খাতে, গ্র্যাচুইটি, পেনশন, পাট কেনার জন্য টাকা দেয়। এই প্রতি বছর অর্থ মন্ত্রণালয়ে এই জানুয়ারি থেকে আরম্ভ করে মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত এই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় টাকার জন্য। এই কিছু টাকা দেয়, কিছু টাকা, এতে তাদের দৈনিক মজুরি অথবা তাদের ওই পাট কেনার টাকাই হয় না। তো আপনি বিএমআরই করবেন টাকা কোথেকে? এই জন্য এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হলো যে পাটকলগুলো অব্যবহৃত অনেক জমি রয়ে গেছে, যেগুলো আসলে কোনো কাজে লাগছে না। কারণ 30 একর, 40 একর, 50, এমনকি 80, 90, 100 একর জমিও কিন্তু অনেক জুট মিল আছে, যেগুলো আসলে অপ্রয়োজন নাই। ওগুলো আমরা চিহ্নিত করে ওই পাটকল, ওই জমিগুলোর মধ্যে আমরা চাচ্ছি জমিগুলা যদি আমরা জুট বা জুট প্রোডাক্ট জাতীয় করার জন্য আমরা লোকজনকে দিয়ে দিতে পারি, তাহলে ওইটার থেকে টাকা পাবো। ওই টাকা দিয়ে আমরা বিএমআরই করবো। আমাদের নিজের টাকাই কিন্তু আস্তে আস্তে নিজের সম্পদ থেকে টাকা এনে আমরা বিএমআরই করার প্রক্রিয়া নিয়েছি। এটা এই জন্য একবারে সব নেওয়া যাবে না, পরীক্ষামূলক আমরা 3টা আমরা করবো, এই বছর শুরু করছি। বাকি পর্যায়ক্রমে যেগুলো বেশি পুরানো ওগুলো আস্তে আস্তে করে আমরা আধুনিকায়ন করবো, এর কোনো বিকল্প নাই। এই আধুনিকায়নের যে কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন সেটি হচ্ছে যে পাটের তো এখন বহুমুখী ব্যবহারটি আমরা সারা বিশ্বে আমরা দেখি। আমরা বাংলাদেশের যে উৎপাদন ব্যবস্থা সেটি আসলে এই সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, তাদের রুচিশীলতার সঙ্গে, তাদের চাহিদার সঙ্গে কতটা তাল মিলিয়ে চলতে? একদম খাঁটি কথা বলছেন। আসলে এখন এই ধরনের আধুনিক মেশিন দিয়ে উৎপাদনে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মেশিনগুলো আসতেছে চায়নার থেকে। চায়না যে মেশিন, পাটের থেকে আপনার ইয়ার্ন তৈরি হচ্ছে, ইয়ার্ন থেকে জুট থেকে জিও টেক্সটাইল, এবং জিও টেক্সটাইল থেকে আপনার ইদানিংকারে ভিসকস, আরো উন্নত মানের রেয়ন জাতীয় জিনিস, যেগুলো নাকি আধুনিক এবং উন্নত মানের পোশাকে ব্যবহার করা হয়, খুব এটাকে খুব আকর্ষণীয়। সেই সমস্ত জিনিস কিন্তু এখন বানাতে হবে, কাপড় বানাতে হবে, শাড়ি বানাতে হবে, আপনার ব্যাগ বানাতে হবে, হোল্ডার বানাতে হবে। অর্থাৎ বিশ্বে যে চাহিদা, যেটা যে চাহিদা দেয় ইন্ডেন্ডার,
সেই চাহিদা মতো জিনিসগুলো বানাতে হবে। বানাইতে হলে ওই অত্যাধুনিক মেশিন কিন্তু আমাদের আনতে হবে, যেগুলো নাকি আমাদের আমরা দেখছি সমসাময়িক দিনে স্বল্প মূল্যে মোটামুটি চায়নাতে সেই জিনিসগুলো পাওয়া যায়। এবং তাদের মেশিন দিয়ে কিন্তু ভারত বা অন্যান্য দেশে কিন্তু এই বহুমুখীকরণ করছে। আরেকটা জিনিস দেখেন, পাটের মোড়কে ওই যে আগে তো ধরেন পলিথিনের বস্তা হইতো, চাউল, ব্যাগ, সার, ভুট্টা, গম, এর মধ্যে এখন এটা ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট 2010 বাস্তবায়ন হওয়ার কারণে এখন বাধ্যতামূলক ভাবে কিন্তু এখন চালের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, ভুট্টার বস্তা, সালা, এই ধরনের যত বস্তা সবগুলো, সারের বস্তা সবগুলো কিন্তু পাটের জিনিস তৈরি করছে। সুতরাং দেশীয় কিন্তু আমাদের ব্যবহার বেড়ে গেছে। এই জন্য আর আমাদের দেশের পাটটা কিন্তু উন্নত মানের পাট, উন্নত মানের পাট দিয়ে কিন্তু ওই যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট যেগুলা, এগুলা কিন্তু খুব সুন্দর, খুব আকর্ষণীয়। আমরা চাইনিজ লোকজন এসে দেখছি আমাদের দু একটা প্রোডাক্ট আমাদের এন্টারপ্রেনাররা কিন্তু করছে। আমাদের সরকার আমরা করছি না, কিন্তু ব্যক্তি পর্যায়ে এন্টারপ্রেনার কিন্তু কাজটা করছে। এগুলো আমাদের জুট ডাইভার্সিফিকেশন একটা সেন্টার আছে আমাদের, প্রমোশন সেন্টার, ওরা কিন্তু মনিটর করছে। এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে উন্নত মানের প্রোডাক্ট কিভাবে বানানো যায়। ওই ট্রেনিংগুলো কিন্তু আমরা আমাদের সরকারিভাবে দিচ্ছি বিশেষজ্ঞ দিয়া, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জুটের রিসার্চ গবেষক দিয়া। তো ওইগুলা করলে ডিমান্ডও বেড়ে যাচ্ছে, বিদেশেও কিন্তু চাহিদা বেড়ে যাচ্ছে। ওই কাজটা আমরা করি। স্বাধীনতার 43-44 বছর পর যেটা আমরা দেখছি যে সর্বক্ষেত্রে বলা হচ্ছে যে সরকার কিন্তু ব্যবসা করতে পারে না বা সরকার এই ধরনের কলকারখানাগুলো চালাতে পারে না। সেই ক্ষেত্রে আপনারা এখনো এতগুলো কারখানা নিয়ে আছেন, এটা করলে মানে আপনার মনে কষ্ট লাগবে দুইটা জিনিস। সেটা হলো যে 82টা জুট মিল কিন্তু রাষ্ট্রীয়করণ হয়েছিল, পরবর্তী পরে 82টা থেকে আস্তে আস্তে বিরাষ্ট্রীকরণ করে দিয়ে 26টাতে এসছে। আপনি দেখেন 50-এরও বেশি বা আরো বেশি সংখ্যক প্রাইভেটে দেওয়া হয়ে গেছে। এটার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে দুর্নীতি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনাদের যে পাটকলগুলো বন্ধ হওয়ার পেছনে, বা যেটা হচ্ছে এই যে বলছিলেন যে ব্যবসায়িক যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারছে না সরকারি প্রতিষ্ঠানগুলো, সেটার পেছনের একটা বড় কারণ হিসেবে বলা হয়। আপনারা পাটকলগুলোকে যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন নাই বা সরকার পারেননি, তার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। আমাদের রিপোর্টে বিশেষজ্ঞরা যারা এই বিষয়ে কথা বলেছেন, আর আপনি বলছিলেন যে কিছু গুরুত্বপূর্ণ যৌক্তিক কিছু কারণ রয়েছে। আমি যেটা বলবো সেটা হলো যে প্রথম যৌক্তিক কারণ যেটা, সেটা হলো যে একটা সরকারি পাটকলে যতজন শ্রমিক থাকে, জি, একই পরিমাণ প্রোডাকশন করে একটা বেসরকারি পাটকলে তার শ্রমিক সংখ্যা তার সাথে অন্তত 30% থেকে 40% কম। তার মানে আমার জনবল আমার ওই পাটকলের প্রয়োজনের তুলনায় অলরেডি বেশি, স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক মিলে। এখন উৎপাদন ক্ষমতা আমার মানে এই শ্রমিকগুলো কি বেশি নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়? এটা শ্রমিকগুলা মোটামুটি ভাবে এই পাটকল যদি পূর্ণ দমে কাজটা করতে পারতো, সারা বছর মিলটা চলতো, তাইলে শ্রমিকটা দরকার ছিল। কিন্তু আমার সারা বছর চলতে পারছে না। পাটের কিন্তু দুষ্প্রাপ্যতা, পাটও কিন্তু সব জায়গায় সাপ্লাই দেওয়া যাচ্ছে না। পাট কিনতে হলে কৃষকদের কাছ থেকে পাট কিনা লাগে, পাটের মৌসুমে তখন দাম থাকে কম। যখন নাকি আমরা মিলগুলা কেনার প্রয়োজন আমার পাট, সেই সময় সরকারের কাছ থেকে সেই পরিমাণ টাকা তখন তাদের হাতে পৌঁছানো যায় নাই। না যাওয়ার কারণে পাট প্রয়োজনের তুলনায় কম কেনা হয়। আমি নিজে কয়েকটা মিল পরিদর্শন করে দেখছি যে আগামী 2 মাস 3 মাসের পাটের স্টক আছে, প্রোডাকশনের স্টক তাদের আছে, কোথাও 7 দিনেরও নাই, কোথাও 2 দিনের আছে, এরকম মিলও দেখছি। 2 দিন পরে যে পাট কিনবে, এখন পাটের দাম হলো 2200 থেকে 2300 টাকা প্রতি মন। সিজন যখন আসবে জুলাই আগস্টে, তখন এটা নেমে যায় 1500-1600 টাকায়। আসলে তখন কৃষকের কাছ থেকে পাট কিনতে পারলে 1500-1600 টাকায় যতটি পাট কেনা যাবে, এখন 2200-2300 টাকায় ন্যাচারালি টাকা বেশি হওয়ার কারণে পাট ওই পরিমাণ পাট কেনা যাচ্ছে না। আচ্ছা, কৃষকরাও কিন্তু ওই টাকাটা পাচ্ছে না, কারণ ওই মধ্যস্বত্বভোগী যে 1500 টাকা যখন পাটটা কিনে কিন্তু ফরিয়ারা বা অন্যরা কিনে লোকাল, তারা কিন্তু মিলের কাছে বেচে 2200 টাকা। এখন তার মানে লাভটা করতে তারা কৃষকরা কিন্তু পাচ্ছে না। যদি ওই সময় আমি টাকা পাইতাম আমার সাফিসিয়েন্ট, তাইলে 500 কোটি 1000 কোটি টাকা পাইলে পাট কেনার জন্য, তাইলে আমার পাট কেনা হলে এই স্টক রাখলো এবং এই স্টক দিয়ে পরবর্তী মিলগুলা 12 মাস চালানো যেত। প্রোডাকশন ক্যাপাসিটি তার কম, আই আন্ডারস্ট্যান্ড, ধরেন 40-50-60 ভাগের বেশি ক্যাপাসিটি নাই। এইটাও একটা কিন্তু কারণ। যদি 100 ভাগ প্রোডাকশন হয় না কোনো রায়, ধর 90-95% যদি উৎপাদন করতে পারতো এই মিলটা, কারণ এটা ওই যে বয়সের কারণে, যন্ত্রের পুরানো হওয়ার কারণে এই উৎপাদন ক্ষমতাটা কমে গেছে। উৎপাদন ক্ষমতা যখন বাড়তো, তখন ন্যাচারালি ওই উৎপাদন ক্ষমতার প্রোডাক্টটা বিক্রি হইতো, তখন বেশি টাকা পাওয়া যেত, লাভ পাওয়া যেত। তো ওইটা তো আর হচ্ছে না। এমনিতে 40% আমি আমার প্রোডাকশন ক্ষমতা কম,
তার উপরে জনবলের বাড়তি প্রেশার, তার মানে 12 মাস পাট কল চালাইতেছি না। এই 3টা কারণ। এর মধ্যে দুর্নীতি হয়তো লোকাল লেভেলে ব্যবস্থাপনার জায়গা থেকে এক্স্যাক্টলি। এখন আমরা যেটা চাচ্ছি যে এই সমস্যাগুলো তো আমরা একদিনে শেষ করতে পারবো না, কারণ এটা পুঞ্জীভূত 50-60 বছরের 40-50 বছরের পুঞ্জীভূত সমস্যা। আমরা পর্যায়ক্রমে এটা শুরু করছি। টাকারও একটা প্রাপ্যতার একটা দরকার আছে। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় কিছু টাকার ব্যবস্থা করতে যাচ্ছি। ওই টাকা দিয়ে আমরা আধুনিকায়ন করব, অব্যবহৃত জায়গাগুলো আমরা ব্যবহার করব পাটকরণে, আর বাকি ওই শ্রমিক যেগুলা অলরেডি রিটায়ার করতেছে আস্তে আস্তে কমতেছে, আমরা বাড়তি লোকও নিচ্ছি না এখন আর। আমাদের পরিকল্পনা হলো যে জনবল এইভাবেই কমাইতে পারবো। আমরা হঠাৎ করে তাদেরকে বিদায় করতে পারবো না, সরকার এটা করতে পারে না আসলে, সেজন্য করার কোনো পরিকল্পনা মানবিক জায়গা থেকে আপনারা আমরা সেটা এটা দেখছেন। পারি না। বিদেশি কোনো সহায়তা এই পাট শিল্পের ক্ষেত্রে বিবেচনা এটা করছেন আমরা কিনা? আসলে আপনি জানেন এই পাটকলগুলা বন্ধ হওয়ার পিছনে মানে এখন বিদেশি বিশ্ব ব্যাংকের একটা ছিল, আদমজি বন্ধ হয়ে গেল, অন্যান্য বন্ধ। তো আমরা ওই ইয়ার থেকে বেরিয়ে আসছি। এখন আমরা চিন্তা করছি, মাননীয় প্রধানমন্ত্রী একটা চিন্তা হলো যে এই দেশ সোনালী আঁশের দেশ ছিল, 80 থেকে 85% বৈদেশিক আয় হইতো একসময় পাটের থেকে, এটাকে আবার ফিরে আনতে হবে। আমাদের জমি উর্বর, পাটের উৎপাদন ক্ষমতা আছে, এখানে পাট প্রোডাকশন হয় বেশি, কোয়ালিটি পাট আমাদের বাংলাদেশে পৃথিবীর অন্য কোথাও এতটা হয় না। সুতরাং এইটাকে বিশ্বের বাজারে তুলে ধরতে হবে, এটা যা যা করা তারা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সেই জিনিসটা আমরা আগায় যাচ্ছি। বিদেশি বিশেষজ্ঞ যারা, বিশেষ করে চাইনিজ যারা মেশিনপত্র দিয়ে এই আধুনিক উৎপাদনে সহায়তা করতে পারে, অন্যান্য ইন্ডিয়াতে করছে, ভিয়েতনামে করছে, অন্যান্য করছে, আমরা তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি। কাজে লাগায় তাদেরকে বলছি তোমরাই দেখো এই আধুনিক মেশিন দিয়ে কিভাবে করা যায়, দরকার হলে তোমরা, আমরা এরকম চিন্তা করতেছি তারা সমস্ত ইনভেস্টমেন্ট করবে, মেশিনপত্র দিবে, টার্নকি ভিত্তিতে তারা চালাবে 5 বছর, আমাদের ট্রেনিং দিবে, তারপরে ডাইভার্সিফাইড প্রোডাক্ট আমরা প্রোডাকশন করবো, এক্সপোর্ট করবো, লোকাল কনজাম্পশন হবে। জনাব এম এ কাদের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন। বেশি গুড লাক। দর্শক, কথা বলছিলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব জনাব এম এ কাদের সরকারের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশের পাট কলগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে বন্দরনগরী চট্টগ্রামে চিহ্নিত 60টি ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শুধুমাত্র তালিকা তৈরি করে সিডিএ দায় সারলেও সিটি কর্পোরেশন বলছে এ ধরনের তালিকা তৈরির কোনো এখতিয়ার নেই সিডিএর। এই অবস্থায় নগরবাসীকে ঝুঁকিমুক্ত রাখতে পরস্পরকে দোষারোপ না করে সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিলেন নগর পরিকল্পনাবিদরা। কমলদের রিপোর্ট। গত 13 এপ্রিল রাতে ভূমিকম্পে নগরীর বিভিন্ন স্থানে অন্তত 9টি বহুতল ভবন একটি অপরটির উপর হেলে পড়ে। ভবনগুলি পর্যবেক্ষণের জন্য সিডিএর পক্ষ থেকে 5 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে ভবনগুলির বিরুদ্ধে। কিন্তু ব্যবস্থা আদৌ নেওয়া যাবে কিনা তাই নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। 8 বছর আগে এই ধরনের 60টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পরবর্তীতে জলাজীর্ণ ভবনগুলো ভেঙে ফেলা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো, কোনো ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। আমাদের কাজ হলো নির্ণয় করা কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিমুক্ত। আমরা কাজ করে নির্ণয় করে আমরা যথোপযুক্ত অথরিটিকে এটা হ্যান্ডওভার করেছি। ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আইনগত অধিকার নাই এবং এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল, সেই হিসাবে আমরা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেছিলাম। সিটি মেয়রের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার ব্যাপারে সিডিএর কোনো ক্ষমতাই নেই। সিডিএ কিসের ভিত্তিতে এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এটা আমার বোধগম্য নয়, কারণ সিডিএর এককভাবে কোনো এখতিয়ার নেই যে এই ধরনের কোনো তালিকা তৈরি করে আমাদেরকে হস্তগত করা। এই অবস্থায় নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরবাসীকে ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের দায় এড়ানোর ভূমিকা পরিহার করে সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আবার সেই ব্লেম গেম চলছে, কিন্তু আমি মনে করি যে সবার আগে যে সমন্বয়টা আমাদের দীর্ঘদিনের দাবি, যে সবগুলো সেবা সংস্থার যে সমন্বয়, সেই সমন্বয়টা করাটা এখন জরুরি। নগরীতে যে কোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএ থেকে নকশা অনুমোদন নিতে হয়, কিন্তু নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা তার কোনো তদারকি থাকে না। তবে ভবন নির্মাণের পর পৌর কর আদায় করে সিটি কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বহির্বিশ্বে ক্রেতা চাহিদা মেটাতে ডেনিম ফেব্রিক্স উৎপাদনের সক্ষমতা রয়েছে দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তাদের। আর এই সম্ভাবনাকে কাজে লাগানো গেলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে রপ্তানির ঝুড়িতেও যোগ হবে নতুন মাত্রা। রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত ৪র্থ বাংলাদেশ ডেনিম এক্সপোতে এমনই আশার কথা জানালেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। প্রচলিত মেলা বা প্রদর্শনীর সঙ্গে বাংলাদেশ ডেনিম এক্সপোর আয়োজনের খুব একটা মিল নেই।
স্টলগুলোতে সারি সারি সাজানো জিন্সের তৈরি প্যান্ট, শার্ট সহ অন্যান্য পোশাক রাখা হয়েছে শুধুই প্রদর্শনীর জন্য, যা প্রকাশ করছে বিশ্বের 13টি দেশের ডেনিম ফেব্রিক্সের বহুমুখীকরণের সক্ষমতা। ডেনিমের সঙ্গে বাংলাদেশের পরিচিতি শুধুমাত্র আমদানির ক্ষেত্রেই। এরপর কম খরচে বাহারি ডিজাইনের পোশাক তৈরি করে সেটাই আবার উন্নত বিশ্বে রপ্তানি করছেন দেশীয় শিল্প মালিকরা। দেশে এই কাপড়ের উৎপাদনও খুব সীমিত। 26টি দেশীয় প্রতিষ্ঠান বর্তমানে প্রতি বছর উৎপাদন করছে 36 কোটি গজ ডেনিম ফেব্রিক্স। বাংলাদেশ যতগুলো ডেনিম মিল আছে, দে আর ক্যাপেবল টু ডু or compete the other markets internationally. Bangladesh is the next destination for the denim. চায়নাতে কস্টটা বেড়ে যাওয়াতে গার্মেন্ট বিজনেসটাকে বাংলাদেশে আনা। We open one office in Banani. ইতোমধ্যেই আমরা ঢাকার বনানীতে একটা অফিস করেছি এবং খুব শিগগিরই বাংলাদেশে চীনা ডেনিম পোশাক বিপণন কার্যক্রমও শুরু করতে যাচ্ছি। আশা করছি বাংলাদেশে আমাদের তৈরি ডেনিমের পোশাক ব্যাপক জনপ্রিয় হবে। তবে পোশাক প্রস্তুতের ক্ষেত্রে অন্যান্য ফেব্রিক্সের তুলনায় ডেনিম থেকে অধিক মাত্রায় পরিবেশ দূষণ হতে পারে এমন আশঙ্কা দর্শনার্থীদের। পরিবেশ দূষণের যে ব্যাপারটা এখানে চলে আসে, যেটা হলো ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ নলেজ অ্যান্ড ল্যাক অফ প্র্যাকটিসেস। বহির্বিশ্বে এখনো অনেকেই জানে না যে বাংলাদেশের ডেনিমের আসলে অবস্থান কেমন। এই এক্সিবিশনগুলো হলে কি আপনার এই পাবলিসিটিগুলো বাড়বে। অন্যদিকে এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান শক্তিশালী হচ্ছে বলেই মত আয়োজকদের। 6টা দেশ থেকে এখন 13টা দেশের প্রায় 2760টা কোম্পানি এটা ভিজিট করার জন্য আবেদন করেছে। 15,000 অ্যাপ্লিকেশন পেয়েছি। 2 দিনের প্রদর্শনীতে এশিয়া আর ইউরোপের প্রায় 1.5 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আসতে পারবেন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে 2 দিনব্যাপী ডেনিম শো চলছে, আর এখন সেখানে রয়েছেন সহকর্মী সানবীর রূপল। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রূপল, রূপল, আপনি তো ডেনিম শোতে রয়েছেন, তো আজকে এখন পর্যন্ত কি খবর? বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এবং গতকালকে থেকে শুরু হয়েছে, আজই মেলার শেষ দিন। তো মেলার সকাল 10টা থেকে শুরু হয়েছে, সকাল 10টা থেকে চলবে রাত 8টা পর্যন্ত। এবং 8টা পর্যন্ত যে ডেনিম এক্সপোর্টে চলছে তার অধিকাংশই হচ্ছে জিন্স এবং জিন্সের যে পোশাকের আইটেম, সেই আইটেমগুলো। তো রাজু, একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে গিয়ে ডেনিম বাংলাদেশের প্রায় 26টি প্রতিষ্ঠান কিন্তু যারা ডেনিমের পণ্য উৎপাদন করে এবং ঢাকা এবং চট্টগ্রামে ডেনিমের বেশ কিছু উন্নত মানের ফ্যাক্টরি কিন্তু রয়েছে। এবং এর আগে গত বছর যখন বাংলাদেশ পোশাক শিল্প সামিট হয়েছিল এবং যেখান থেকে বাংলাদেশে $50 বিলিয়ন 2021 সাল নাগাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এবং দেশি বিদেশি ক্রেতারা এখানে এসেছেন, তখন কিন্তু তারা এই ডেনিমের যে পোশাক শিল্পের যে কারখানা, সেই কারখানা কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন এবং সে কারখানা পরিদর্শনে গিয়ে বাংলাদেশের যে উন্নত মানের পোশাক শিল্প কারখানা রয়েছে তার একটি নিদর্শন কিন্তু তারা পেয়েছেন এবং তারা ভূয়সী প্রশংসা করেছিলেন। যে যখন রানা প্লাজা নিয়ে কথা উঠছিল যে বাংলাদেশের পোশাক শিল্প নিম্নমানের কারখানাগুলোতে পণ্য তৈরি হয়, কিন্তু সেই নিম্নমানের কারখানাগুলো ছাড়াও যে উন্নত মানের কারখানা তৈরি আছে এবং উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াও যে গ্রিন ফ্যাক্টরি এখানে হচ্ছে, সেই তার একটি সমন্বয় কিন্তু ডেনিম কারখানাগুলোতে তারা দেখতে পেয়েছিলেন। এবং আজ যে প্রদর্শনী হচ্ছে সেটি হচ্ছে ডেনিমের 4র্থ প্রদর্শনী এবং এই 4র্থ প্রদর্শনীর মধ্য থেকে এখানে দেশি বিদেশি যে ক্রেতারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এখান থেকে যাচাই বাছাই করছেন যে নতুন নতুন যে পোশাকের সামগ্রী আছে, সেই পোশাকের পাশাপাশি ডেনিম জিন্সের নতুন নতুন যে সংযোজন, সেই সংযোজনগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এবং বিদেশিরা তারা কিন্তু বেশিরভাগ দেখেছি আমি যে দেশীয় ক্রেতাদের চেয়ে বিদেশি যারা আছেন তারা বিভিন্ন দেশ থেকে, ভারত, পাকিস্তান, চীন, জাপান এবং ইউরোপের বেশ কিছু দেশ থেকে কিন্তু এখানে বাইরে এসছেন এবং তারা অংশ নিচ্ছেন মেলায়। এবং তারা এখান থেকে পণ্যের অর্ডারটি দিয়ে তারপরে সেই ডেনিমের যে পরবর্তী যে পণ্যগুলোর আবার সেই ডেলিভারির জন্য তারা অপেক্ষা করবেন। তো একটু জানিয়ে রাখি যে ডেনিম এখন পর্যন্ত যে কোম্পানিগুলো আছে তাতে $834 বিলিয়ন কিন্তু তারা এখনো পর্যন্ত বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। এবং তাদের যে জিন্স পণ্যগুলো আছে তার মধ্যে যে 22% মার্কেট তারা কিন্তু ইইউতে তাদের মার্কেট আছে 22% মতো এবং অন্যান্য দেশগুলোতেও কিন্তু তাদের। কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয় হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। চলে যাচ্ছি সেখানে।
আমরা অত্যন্ত আন্তরিক। এই জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসী বলেন, অপরাধী বলেন, এদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দিয়ে আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অনেক সফলতা আছে এবং এই সফলতার পিছনে জনগণ আপনার সকলেই আছেন। ভবিষ্যতে আমরা এই দেশের বিরুদ্ধে, যারা এই দেশকে ভালোবাসেন না, যারা এই দেশকে শান্ত থাকতে চান না, যারা এই দেশে অস্থিতিশীল সৃষ্টি করে অন্য কোনো হীন উদ্দেশ্য হাসিল করতে চান, তাদের বিরুদ্ধে সকলকে একমত নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এবং আমি আশাবাদী অন্যান্য মামলাগুলি যেভাবে আমরা শনাক্ত করেছি এটা আমরা কোনো জঙ্গি গ্রুপের কাজ বলেই মনে হচ্ছে। এটা তদন্ত শুরু করে একটা পর্যায়ে পৌঁছানোর পর আমরা বুঝতে পারবো। কিন্তু ধরন বিভিন্ন জায়গায় অতীত যারা যেই কৌশলে, যেই মডাস অপারেন্ডি, যেই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সাথে মিল আছে, কিন্তু ও থেকে অনেক ধারণা হচ্ছে তারাই বা করতে পারে। তো এটা তদন্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বা মতামত আমরা দিতে পারছি না। এই ধরনের ভবনের সিসি ক্যামেরা নেই, সিসি ক্যামেরা থাকতো তাহলে হয়তো বা অপরাধীদের। দেখেন, আমরা সিসি ক্যামেরা প্রত্যেকটা যারা অ্যাপার্টমেন্ট বা ইন্ডিভিজুয়াল বাড়ি সকলকে আমরা অনুরোধ করেছি, চিঠি দিয়েছি এবং প্রত্যেকটা মহল্লায় যে তাদের যে সমিতি থাকে তাদের সাথে আমরা মিটিং করেছি, বসেছি, অনুরোধ করেছি যে আমরা সিসিটিভি লাগাবেন। কিন্তু সবাই যদি না লাগায় আমরা তো বাধ্য করতে পারি না। বাধ্য করতে হলে সরকারের আইন করতে হবে। কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যক্তির সেন্স অফ সিকিউরিটি থাকতে হবে, তার নিজের নিরাপত্তা, তার প্রতিবেশী নিরাপত্তা, এলাকার নিরাপত্তা। এটা শুধু আমরা ঘরে ঘরে পাহারা দিয়ে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী পারবে না। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাটা তৈরি করতে হবে। আমাদের সহযোগিতা থাকবে, আমাদের সাথে তাদের নিরাপত্তা যে কর্মী থাকবে, তাদের যে সোসাইটি থাকবে, তাদের সাথে পুলিশের একটা সুসম্পর্ক থাকবে, প্রতিনিয়ত ইন্টারাকশন থাকবে, তাদের পাশে আমরা থাকবো, কিন্তু তাদেরকে এগিয়ে আসতে হবে। মাননীয় আইজিপি, একটা জিনিস জানার ছিল, আপনি বললেন যে পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা আমাদের ইন্টেলিজেন্সের কি ঘাটতি ছিল? এরকম পরিকল্পিত অনেকদিন তারা এসছে এখানে তদারকি করেছে, ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি ছিল কিনা? এবং আরেকটি বিষয় যে এরকম ঘটনা হলে আমরা জঙ্গি দল করেছে, ইন্টেলিজেন্স যেটা, এরা তো মানে ম্যাক্রো লেভেলের ইন্টেলিজেন্স ডিল করে না। একটা কোন ব্যক্তিকে টার্গেট কারে করবে এটা করে না। ইন্টেলিজেন্স হলো আপনার একটা অর্গানাইজেশন, মনে করেন জঙ্গি সংগঠন আছে, জঙ্গি সংগঠন সম্বন্ধে তার তথ্য কালেকশন করে। কিন্তু কোথায় গিয়ে কি করবে এটা ইন্ডিভিজুয়াল সেই ধরনের কোনো সূত্র না পেলে সেই ধরনের মেকানিজম আমাদের তো নাই। ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলবো না, ইন্টেলিজেন্সের সফল আছে বিধায়ী তো আমরা অনেক জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। অনেক জঙ্গি একটা বিষয় সেটি হচ্ছে যে কয়েকটা ঘটনার কথা বললেন, এছাড়াও গত 6 মাসেই আমরা দেখেছি যে এরকম দেশ জুড়ে বিভিন্ন এরকম নাশকতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একটা ধারাবাহিকতা সেটি আমরা দেখেছি যে 15-20 দিনের ব্যবধানে দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, আবার হয়তো মাঝখানে বিরতি নেয়, আবার 15-20 দিন মাঝখানে বিরতি পরে আবার একই সঙ্গে 5টা-6টা ঘটনা দেশ জুড়ে ঘটে যায়। তো এই যে এইভাবে ঘটছে এবং আপনারা ডিটেক্ট করেছেন, অনেকগুলো আসামি গ্রেফতারও করেছেন, কিন্তু তারপরও সার্বিকভাবে এটি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি না? এটা অনেক সময় দেখেন কাকতালীয় হয়, যেটা ওই যে কাশিমপুরে ঘটনা ঘটলো জেল থেকে প্রায় 300 গজ দূরে, ওইটা তো কোনো জঙ্গি সংগঠনের আমরা মনে করি না জঙ্গি সংগঠন করছে। তো ওইটাও হয়তো বেরিয়ে যাওয়া ব্যক্তিগত হইতে পারে। আজকে ব্রাহ্মণবাড়িয়া যেটা হলো ওইটা যদিও ধারালো অস্ত্রতে কোপায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সে তো আসামি ধরা পড়ছে, সে তো শিখে গেছে, লেনদেনের ব্যবহার ছিল, সে তো আমার ধরা পড়ছে। গোপালগঞ্জের কথা বললাম সেটা। কাজে এইগুলি যেটা গত রাতে কুষ্টাতে হয়েছে ওইটা তো ব্যক্তিগত শত্রুতা এবং তাকে একজন গ্রেপ্তার করা হয়েছে, স্বীকার করছে। কাজে এইগুলি কাকতালীয় হয়ে যেতে পারে, কিন্তু সবগুলি ঘটনা একই সূত্রে গাঁথা বা একই সংগঠনের দ্বারা পরিকল্পিতভাবে করছে সেটা আমরা মনে করি না। এই ঘটনার মোটিভটা কি, মানে মোটিভ তদন্ত একটা পর্যায়ে আসলে কিছু এভিডেন্স পেলে কেউকে গ্রেপ্তার করতে পারলে তখন মোটিভটা বোঝা যাবে। না, সেটা এখন আমি এই মুহূর্তে মন্তব্য তদন্ত এগিয়ে গেলে বলা যাবে, তদন্ত এগিয়ে যাই, তারপর পরবর্তীতে আমরা বলবো। কেমন? ধন্যবাদ সকল, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। সামনে দর্শক, কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস ও তার বন্ধু তনয় হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে কথা বলছিলেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সাথে বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থার সফল অভিযোজন সম্ভব হয়েছে। বাংলাদেশের এই অভিজ্ঞতা অন্য দেশের জন্য অনুকরণীয় হতে পারে। রাজধানীতে শুরু হওয়া পরিবর্তনশীল জলবায়ু সহনীয় কৃষি বিষয়ক 4 দিন ব্যাপী কর্মশালায় এমন মতামত দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং কৃষি উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেন বক্তারা।
গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন করেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, বৃষ্টি না হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে, যার ফলে বাংলাদেশেও এর প্রভাব দেখা দিয়েছে। কর্মশালায় বাংলাদেশের 6 জন সহ 15টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। Extreme weather is because of climate change. বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও স্বল্পোন্নত দেশগুলো এর মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। এর ফলে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর কৃষি উৎপাদন ব্যবস্থায় ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে সম্মিলিতভাবে জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার মতো কৃষি প্রযুক্তি ও ফসলজাত উদ্ভাবন জরুরি। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। 30 degree or 28 degree may অর্থের অভাবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল গণসাক্ষরতা অভিযান ও সিপিডি আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। এ সময় আলোচকরা বলেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং নীতিমালার অভাবে বাজেটে পাওয়া বরাদ্দের টাকা শিক্ষা মন্ত্রণালয় শতভাগ খরচ করতে পারে না। শিক্ষার মান উন্নয়ন এবং শতভাগ শিক্ষিত জাতি গড়তে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়নেরও তাগিদ দেন আলোচকরা। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি বন্ধ থাকায় তা আগামীতে সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণা বাড়াতে বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। সিদ্ধান্ত তো আমি দিয়ে দিচ্ছি, আমি টাকা এখন নেন কালকেই বিল করে দেবো, একদিনও সময় লাগে না, লিস্ট করা আছে, অর্ডার দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের রিসোর্সের লিমিটেশন, এবং সেইটা আপনি দিবেন করতে গেলে, কারণ আপনি তো একটা অ্যামাউন্টের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারতেছেন না। তাই আমরা ওটা বুঝি যে আমাদের অগ্রাধিকার আরো ক্ষেত্র আছে, সবটা মিলেই আমাদের চলতে হবে। দর্শক, এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় আজ অনুমোদনের কথা রয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, সকাল 10:30 নাগাদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একনেকের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে। আজকে কিন্তু মূলত আমরা যা জানতে পেরেছি আসলে যে 9টি উন্নয়ন প্রকল্প নিয়ে কিন্তু আসলে আজকের বৈঠকে আলোচনা করা হবে। 9টি উন্নয়ন প্রকল্প কিন্তু অনুমোদনের জন্য আসলে বৈঠকে উপস্থাপন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই 9টি উন্নয়ন প্রকল্পের মধ্যে মূলত 7টি নতুন উন্নয়ন প্রকল্প রয়েছে, এবং এছাড়া আসলে 2টি উন্নয়ন প্রকল্প এসেছে যেটি সংশোধিত। একটি উন্নয়ন প্রকল্প প্রথমবারের মতো সংশোধনের জন্য এসেছে, এবং আরেকটি উন্নয়ন প্রকল্প দ্বিতীয় সংশোধনের জন্য টেবিলে এসেছে বলে আমরা জানতে পেরেছি। তো বৈঠক শেষ হলে হয়তো জানা যাবে যে আসলে যে 9টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য যেটি বৈঠকে উপস্থাপন করা হয়েছিল, সেগুলো আসলে কতগুলো পাস করলো এবং কতগুলো আসলে রিভিউয়ের জন্য পাঠানো হলো, সেটা বৈঠক শেষে জানা যাবে। তো এই মুহূর্তে পর্যন্ত আসলে আমার কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় 4,500 কোটি টাকার যে উন্নয়ন প্রকল্প কিন্তু আসলে এই 9টি উন্নয়ন প্রকল্পে ধরা হয়েছে। তবে এর মধ্যে যেটি গুরুত্বপূর্ণ, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উন্নয়ন প্রকল্পটি, সেটি বলা যায় যে সড়ক ও জনপথ বিভাগের আনা একটি প্রকল্প, যেটি হচ্ছে আমাদের যে ক্রস বর্ডার যে সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগকে উন্নত করার জন্য আসলে একটি প্রকল্প এনেছে যেটি সড়ক ও জনপথ বিভাগ। এর ফলে আসলে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে বা প্রতিবেশীদের সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সড়ক যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আসলে উন্নয়ন ঘটবে। এবং এই প্রকল্পে আমি যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই প্রকল্পে কিন্তু আমাদের উন্নয়ন সহযোগী যে জাপানের যে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আছে জাইকা, সেই জায়গা কিন্তু একটি বড় অঙ্কের অর্থ কিন্তু এখানে প্রকল্প সহায়তা হিসেবে দেবে বলেও আমরা জানতে পেরেছি। তো বৈঠক শেষে আসলে মূলত জানা যাবে এই প্রকল্পটি যেভাবে আসলে টেবিলে উপস্থাপন করা হয়েছে ঠিক সেভাবেই একনেক অনুমোদন দেয় কিনা, অথবা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নানান রকম অনুশাসনও কিন্তু দিয়ে থাকেন। তো সেই বিষয়গুলো আসলে আমরা জানাতে পারবো একনেক সভা শেষে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত একনেক বৈঠকের সর্বশেষ খবর। শেরেবাংলা নগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। দেখছেন এ সময়ের বাণিজ্য, আমাদের সঙ্গেই থাকুন। ইন্ট্রাডা পাউডার ড্রিঙ্ক
যা প্রাকৃতিক ডাবের পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়ামের সঠিক মিশ্রণে মুহূর্তেই শরীরকে চাঙ্গা করে যোগায় অফুরন্ত শক্তি। প্রতি চুমুকেই শক্তি যোগায়। ইন্ট্রাফুড ইন্ডাস্ট্রিজ। বিনামূল্যে করুন রবি সিমের বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন 30 এপ্রিল 2016 মধ্যে আর উপভোগ করুন 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশনের জন্য সাথে আনুন বৈধ জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন পয়েন্টের ঠিকানা জানতে ফ্রি ডায়াল *1600#। রবি। সময় টিকিট তো শরাবদুল্লাহ না? আচ্ছা, বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে কোনোদিন তো আর কমতে দেখি না, খালি বাড়তেই থাকে। হ্যাঁ ঠিকই কইছেন, কিন্তু আমগো দাম তো আর বাড়ে নাই। কিন্তু টেলিভিশনে তো এইসব কথা প্রতিদিন কয়, কিন্তু কোনো কি লাভ হয়? কোনোই লাভ হয় না। গণমানুষের মাধ্যম হবার কথা ছিল গণমাধ্যমের। তারা কতটুকু জায়গা করে নিতে পারছেন এই মাধ্যমে? গণমানুষের সেই উচ্চারণ সময় সংলাপে প্রতিদিন রাত 8টায়। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশে প্রথম এয়ারলাইন কো ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইবিএল ও জেট এয়ারওয়েজ। রাজস্থানের একটি হোটেলে জেট এয়ারওয়েজ ইবিএল প্লাটিনাম ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনীষ দুরেদা সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফিলিপিন্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কারণে আগামী 9 মে পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরি তদন্তে সিনেটের দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির শুনানি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ফিলিপিন্স সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেট কমিটির ভাইস চেয়ারম্যান সার্জিও ওসপেনা বলেন, সিনেটের ব্লু রিবন কমিটির অনেক সদস্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের কারণে আপাতত শুনানি এবং তদন্ত স্থগিত করা হচ্ছে। সিনেটর সার্জিও ওসপেনা ছাড়াও এই শুনানির বিষয়ে তদারকি করছেন কমিটির চেয়ারম্যান থিওফেস্তা গুইঙ্গোনা, সিনেটর রেলফ রেক্টো সহ আরো অনেকে, যারা এখন নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। সুইফটের আর্থিক লেনদেন ব্যবস্থা ভেঙে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি করেছে হ্যাকাররা। সুইফটের গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের কেন্দ্রে প্রবেশ করে এবং প্ল্যাটফর্মের সফটওয়্যারে ম্যালওয়্যার প্রবেশ করেই এই হ্যাকিং সম্ভব হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিইএ সিস্টেমস। বিশ্বের আর্থিক খাতের নিরাপত্তা নিয়ে গবেষণার পর বিএই উদ্বেগ জানিয়ে বলেছে, বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের নিরাপত্তা এখনই জোরদার করতে হবে। গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনার পরপরই সফটওয়্যার হালনাগাদের উদ্যোগ নেয় ব্রাসেলস ভিত্তিক সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সুইফট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারের সাথে জড়িত ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির ব্যুরো অব ইন্টারনাল রেভিনিউ। সংবাদ মাধ্যম ইনকোয়ারারকে দেয়া এই কথা জানায় বিআইআর এর কর কমিশনার কিম হেনারাস। এর আগে গেল সপ্তাহে ফিলরেমের বিরুদ্ধে 3.5 কোটি পেসো কর ফাঁকির মামলা করে বিআইআর। পাশাপাশি 2005 সাল থেকে ব্যুরোতে নিবন্ধন নবায়ন করেনি ফিলরেম। এর আগে বিআরআইতে ফিলরেমের নিবন্ধন ছিল ল্যান্ড ট্রান্সপোর্ট অপারেটর হিসেবে। রিজার্ভের চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলার আরসিবিসি থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই ক্যাসিনোয় পৌঁছায়। এমন সব তথ্যই উঠে এসেছে ফিলরেমের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের তদন্তে। We cannot discuss certain banks. There were more accounts that were দর্শক, এ পর্যন্ত জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে।
আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে লেনদেন শুরুর পর এখন পর্যন্ত কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম চালু রেখেছে, যেটি গত দিনের মতো, অর্থাৎ গত দিনও কিন্তু লেনদেন শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। সেই প্রবণতা কিন্তু আজও লক্ষ্য করা যাচ্ছে দিনের শুরুতেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর প্রধান সূচক 109 পয়েন্ট কমে 4312 পয়েন্টে অবস্থান করছে। একই রকম অবস্থা, অর্থাৎ নিম্নমুখী প্রবণতা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর যে সূর্য ইন্ডেক্স এস এর ক্ষেত্রেও সেটি 2 পয়েন্ট কমে 1051 পয়েন্টে অবস্থান করছে, এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 3 পয়েন্ট কমে 1654 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 12 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 46টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 45টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 25টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আছে লেনদেনের, সেটি যদি আপনাদের জানাই তাহলে বিএসআরএম লিমিটেড রয়েছে শীর্ষ 20-এর 1 নম্বর স্থানে 136 টাকা 80 পয়সা দর নিয়ে, 149 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, 136 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল বিএসআরএম লিমিটেডের 151 টাকা 90 পয়সা। 2 নম্বর স্থানে যে কোম্পানিটি আজকে অবস্থান করছে 1160 টাকা 90 পয়সা দর নিয়ে, সেটি জেমিনি সি ফুড। এই কোম্পানিটি দিনের শুরু থেকেই কিন্তু শীর্ষ অবস্থান ধরে রেখেছে। 1163 টাকা সর্বোচ্চ লেনদেন হয়েছে এই কোম্পানির প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের, এবং 1140 টাকায় সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 1095 টাকা 50 পয়সা। অ্যাপেক্স ফুডস রয়েছে 137 টাকা দর নিয়ে শীর্ষ 20-এর 3 নম্বর স্থানে, 137 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর, 130 টাকা সর্বনিম্ন, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 131 টাকা 30 পয়সা। 4 নম্বর স্থানে অবস্থান করছে 174 টাকা 40 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি, সেটি আজকে দেখতে পাচ্ছি শীর্ষ 20-এর 4 নম্বর স্থানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এই কোম্পানিটি কিন্তু সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 174 টাকা 80 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে, 173 টাকা 80 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 172 টাকা 30 পয়সা। কাশিম ড্রাইসেল রয়েছে 53 টাকা 20 পয়সা দর নিয়ে 5 নম্বর স্থানে শীর্ষ 20-এর, 74 টাকা সর্বোচ্চ দর, 72 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 71 টাকা 50 পয়সা। 6 নম্বর স্থানে 681 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। এটি শীর্ষ 20-এর 6 নম্বর স্থানে অবস্থান করছে আজ এখন পর্যন্ত। এটি 681 টাকা 40 পয়সা সর্বোচ্চ লেনদেন হয়েছে এই কোম্পানিটির, আর 651 টাকা দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 633 টাকা 90 পয়সা। ডোরিন পাওয়ার, এটি 62 টাকা 70 পয়সা দর নিয়ে অবস্থান করছে 7 নম্বর স্থানে, 63 টাকা 50 পয়সা সর্বোচ্চ, 61 টাকা 70 পয়সা সর্বনিম্ন, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 62 টাকা 90 পয়সা। 176 টাকা 50 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 8 নম্বর স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি, সেটি ইস্টার্ন কেবলস। এই ইস্টার্ন কেবলস দেখতে পাচ্ছি যে 8 নম্বর স্থানে অবস্থান করছে, এবং সর্বোচ্চ লেনদেন মূল্য ইস্টার্ন কেবলসে 179 টাকা, 170 টাকা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 169 টাকা 40 পয়সা। আইটিসি রয়েছে 9 নম্বর স্থানে, এবং এমজিএল বিডি রয়েছে 10 নম্বর স্থানে। লঙ্কা বাংলা ফিন্যান্স 11 নম্বর স্থানে রয়েছে, সিএমসি কামাল রয়েছে 12 নম্বর স্থানে। তো মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সর্বশেষ লেনদেনের খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। সিদ্ধান্তের 2 বছরেও অর্থ সংকটে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। রাষ্ট্রায়ত্ত পাঠকগুলোতে নিজস্ব তহবিলেই এবার কাজে নামবে মন্ত্রণালয়, জনবল কমানোর পরামর্শ গবেষকদের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের বিরুদ্ধে চিহ্নিত 60টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো, সমন্বিত উদ্যোগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এবং ফিলিপিন্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কারণে 9 মে পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ পাচারের বিষয়ে সিনেট শুনানি স্থগিত। সুইফট ব্যবস্থা হ্যাক হয়েছে বলছে বিইএ সিস্টেমস। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।